This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে বিজেপির উত্থান এবং বিজেপি আরএসএস এদের উত্থান এটাকে বাংলাদেশের মৌলবাদীদের কাছে ওরা এটাকে ইউজ করে। ওরা বলে যে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হচ্ছে, আমরা এখানে শরিয়াতি কারণ ইসলামিক রাষ্ট্র ইত্যাদি জিনিস কায়েম করব। একটা জিনিস যে প্রচারটা হচ্ছে হিন্দুদের উপর ডেফিনেটলি অত্যাচার হচ্ছে এবং সেটা তুলে ধরা দরকার। হিন্দুদের পাশাপাশি অন্য মাইনরিটি, যেটা আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অত্যাচার হচ্ছে এই চাকমা মারমা এদের উপর, যারা বুদ্ধ ধর্ম অবলম্বী। শুনুন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে এটা মনে রাখবেন, বাড়াবাড়ি করে বা এই ধরনের রাজনীতি করে, এর পেছনে রাজনৈতিক মদত না থাকলে এটা সম্ভব হয় না। স্টেট পাওয়ার থাকতে হবে। লিবারেল মানুষ, নোবেল বিজয়ী, উনি সাকিবুল হাসানকে জেলে ঢোকাতে উদ্যোগ নিচ্ছেন, যে যে ছেলেটা ওই সময় ক্রিকেট খেলে বেড়াচ্ছে ক্যানাডার লিগে, অথচ জসিমউদ্দিন রহমানির মতো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যাদের যোগাযোগ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আকিসের সাথে, তাকে উনি ছেড়ে দিচ্ছে। ভারত চট্টগ্রাম দখল করে নেবে, এগুলি আজে বাজে কথা। ভারতের এরকম কোনো পরিকল্পনাও নেই। আর ভারত কারো জমি দখল করেছে গত 75 বছরে, কোনো এক্সাম্পল আপনি দিতে পারেন? এই যে তথাকথিত ছাত্র জনতা, যেই ছাত্র নেতাদের যোগাযোগ হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীর সাথে, যাদেরকে ইউনুস সাহেব আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন, সে মাহফুজ ইত্যাদি, এরা সবাই হিজবুত তাহরিরের লোক। ধর্মকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করতে গেলে আজকের যুগে, এই যুগে সমস্যা আছে। পাকিস্তান তো নিজের সালা কিছু ঠিক নেই। হ্যাঁ, আমার এক পাকিস্তানের বোন আছে, ও বিবিসি উর্দু সার্ভিসে ছিল। ঈদ মোবারক বলে ক্যা ভাই জান, ঈদ কে দিন भी গোস্ত নসিব নেই হোগা। হ্যাঁ, কেন? 2500 রুপিয়া গোস্ত কা কিলো। তো বাংলাদেশ তো ওইদিকে নিয়ে যাচ্ছে এরা। চিকেন নেক কেটে দেবে বাংলাদেশ, চেষ্টা করে দেখো। চীন কোনো জায়গায় কারো জমি দখল করলে ছাড়ে না, এটা কেন করছে? ওরা ভারতের গুরুত্ব বোঝে, ভারতের বাজার ওদের দরকার। হ্যাঁ, ইউরোপ আমেরিকার বাজার সংকুচিত হয়ে আসছে, বয়স বেড়ে যাচ্ছে, ওখানে এইজিং ফ্যাক্টর আছে। ভারত একটা ইয়াং পপুলেশন, ইয়াং মিডল ক্লাস, এই বাজার সবার দরকার। আর কিছু মোদিজি বুঝুক না বুঝুক, গুজরাটের লোক এইটা বোঝে, তুমকো ধান্দা নেই করনে দেগা, তো সবাই পায়। 560 মডেল মস্ক কাম ইসলামিক কালচারাল সেন্টার। তো বাঙালি মুসলমান তার কালচার কবে রিলিজিয়ন দিয়ে ডিফাইন করছে? তো বাবা, এত বছর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখনো একটা দেবী শেঠি টাইপের ডাক্তার ওখানে হয় না কেন? ইউনুস সাহেব, সবাই বলেন উনি অর্থনীতিবিদ, নোবেলটা যদি উনি অর্থনীতিতে পাননি, শান্তি নোবেল, শান্তি কোথায় কি প্রতিষ্ঠা করতে উনি সক্ষম হয়েছেন বা সাহায্য করেছেন, আন্তর্জাতিক স্তরে কি জাতীয় স্তরে কি আঞ্চলিক স্তরে, সেগুলি আমার কিছু জানা নেই। স্যার নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল স্পিক্স টুডে চ্যানেলে। স্যার, দীর্ঘদিন আপনি বিবিসির হয়ে সাউথ ইস্ট এশিয়ায় অপারেট করেছেন। তো স্যার, এই বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, মোহাম্মদ ইউনূসের 100 দিনের যে সরকার শাসন, আপনি কিভাবে দেখলেন এই সরকার পরিচালনা? মোহাম্মদ ইউনূস চরমভাবে ব্যর্থ। কারণ ওনার সরকারটা যে কারণে প্রতিষ্ঠা করা হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। হ্যাঁ, বাংলাদেশের যে সংবিধানে হাত রেখে উনি শপথ নিয়েছেন, সেই সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো প্রভিশন নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো ধারা নেই। তো অনেকটা পাকিস্তানের সামরিক শাসকরা যখন টেক ওভার করতো, ওই ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের তাগিদে, সাংবিধানিক প্রয়োজনের তাগিদে যাতে কোনো রকম শূন্যতা না থাকে, তার জন্য ওনাকে খানিকটা সেনাবাহিনী আর রাষ্ট্রপতির মাধ্যমে ডেকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রধান কাজ কি ছিল? প্রধান কাজ ছিল আইন শৃঙ্খলা সামাল দেওয়া, যে পরিস্থিতি, যে উত্তাল পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি, সেটা সামাল দেওয়া এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়া। আজকে দেখলাম ইউনূস সাহেব বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো কোনো রকম সংস্কার না চায়, কোনো রকম রিফর্মস না চায়, তাহলে আমি দ্রুত নির্বাচন দিয়ে দেবো। ওনার তো বড় ব্যাপক সংস্কারের কোনো জায়গা নেই, উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কাছে কোনো ইলেক্টেড ম্যান্ডেট নেই, যেটা বিএনপি ওনাকে পরিষ্কারভাবেই বলেছে। আওয়ামী লীগ তো আর এখন সিনে নেই, আওয়ামী লীগ কাছাকাছি কোথাও নেই।
বা আওয়ামী লীগকে কোনো রকম এই ধরনের সর্বদলীয় বৈঠকে ডাকাও হচ্ছে না, যেটা একটা অদ্ভুত ব্যাপার। কেন, যত যাই সমস্যা থাকুক আওয়ামী লীগ একটা প্রধান রাজনৈতিক দল। হ্যাঁ, আওয়ামী লীগ তো পাট গাছ না, বট গাছ, এত বড় দল। তো যাই হোক, এই জায়গাতে দাঁড়িয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে চরমভাবে উনি ব্যর্থ হয়েছেন। এবং এই যে তথাকথিত ছাত্র জনতা, যেই ছাত্র নেতাদের যোগাযোগ হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীর সাথে, যাদেরকে ইউনূস সাহেব আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন, সে মাহফুজ ইত্যাদি, এরা সবাই হিজবুত তাহরিরের লোক। এবং এখন কে কি ডিনাই করছে তাতে কিছু আসে যায় না, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। বলছে এরা অন্য মাহফুজ। না, অন্য মাহফুজ, মাহফুজ একটা কমন নাম, কিন্তু ছবিটা তো ওরই ছবি। হ্যাঁ, 100% ম্যাচ করছে ওই ছবি। না না, আর তাছাড়া এদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। এরা কিভাবে ওই কোচিং ক্লাস, ওই আল হাজরাত একাডেমি, ওই নানা রকম ওইসবের কাভারে এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে আমেরিকানদের সাহায্য নিয়ে, এগুলি আমাদের জানা, এগুলি অজানা কিছু না। তো যাই হোক, এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে ইউনূস সাহেব, সবাই বলেন উনি অর্থনীতিবিদ, নোবেলটা যদি উনি অর্থনীতিতে পাননি, শান্তি নোবেল, শান্তি কোথায় কি প্রতিষ্ঠা করতে উনি সক্ষম হয়েছেন বা সাহায্য করেছেন, আন্তর্জাতিক স্তরে কি জাতীয় স্তরে কি আঞ্চলিক স্তরে, সেগুলি আমার কিছু জানা নেই। হ্যাঁ, তো ইউনূস সাহেবের পুরো নোবেল টোবেলের ব্যাপারটাও একটু প্রশ্ন। যাই হোক, তো সেটার মধ্যে না গিয়ে একটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে উনি যদি খ্যাতনামা অর্থনীতিবিদ বলে পরিচিত, ওনার সমর্থকরা তাই বলেন টলেন, প্রাইমারিলি গ্রামীণ ব্যাংকের এক্সপেরিমেন্ট, মাইক্রো ক্রেডিট, কিন্তু অর্থনীতি সামাল দিতে তো উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। এখন এটা অবশ্য আমি পুরোপুরি ওনাকে দায়ী করব না, কারণ এটা হাসিনা সরকার ও অর্থনীতি, এই লুটপাটের একটা পুরো মানে যে সংস্কৃতি উনি তৈরি করে গেছেন, যার জন্য আজকে ওনার এই অবস্থা হয়েছে, আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে। হাসিনার আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ ছিল না, 90-এর দশকের আওয়ামী লীগ ছিল না। যখন উনি দায়িত্ব নিয়ে আন্দোলন করেছিলেন, তখনকার আন্দোলনের যে সামনের সারির নেতারা, আজকে দেখুন হাসিনার তৈরি করা নেতা, কেউ গিয়ে কোর্টে কাঁদছেন, হ্যাঁ, কেউ মানে হাতে পায়ে ধরছেন। আর আপনি পাশে দেখুন আমির হোসেন আমুকে, পুরনো পোড় খাওয়া 71-এর নেতা, 90-এর গণ আন্দোলনের নেতা, দেখুন উনি দাঁড়িয়ে কোর্টে কিভাবে শিরদাঁড়া সোজা রেখে 85 বছর বয়সে বক্তব্য রাখছেন। তো পুরনো আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ একটা পার্থক্য আছে। শেখ হাসিনা গত 10-15 বছরে এই চরম মানে দুর্নীতির প্রশ্রয় দিয়ে দেশের অর্থনীতির যেমন সর্বনাশ করেছেন, ঠিক সেইভাবেই উনি দলটাকেও সর্বনাশ করে গেছেন। এবং এখন দিল্লিতে এসে বসে আছেন, উনি একটা ওয়ার্কিং কমিটি পর্যন্ত ঘোষণা করছেন না, যারা আন্দোলন চালাবার কি একটা রাজনৈতিক দলের দৈনন্দিন কাজকর্ম চালাবার দায়িত্ব নেবেন, সেই জিনিসটাও উনি কিছু করছেন না, যাতে করে ওনার ঘরের লোকের রাজনীতি শীর্ষে আসার রাস্তাটা বন্ধ না হয়। তা আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনার ছেলে জয় বা পুতুল এরা গিয়ে বাংলাদেশে রাজনীতি করবে? আমি বিশ্বাস করি না, আমাদের চিনি। তো যাই হোক, শেখ হাসিনার কথা বাদ দিয়ে ইউনূসের কথায় আবার আসি। শেখ হাসিনার যে ব্যর্থতা, যাকে কেন্দ্র করে এত বড় গণ আন্দোলন হলো, হ্যাঁ, এখানে আমি এই ছাত্র ওইগুলি আমি বাদ দিচ্ছি, কিন্তু একটা মানুষের তো সেন্টিমেন্ট ছিল। স্যার, এটা কি আপনি একটা জিজ্ঞেস করি, এখানে গণ আন্দোলন বলবেন না মৌলবাদীদের উত্থান বলবেন? কারণ যে স্লোগানগুলো উঠেছে, মানে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বা হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, এই স্লোগানগুলো কি ছাত্র আন্দোলন? না, একদমই না, এগুলি ছাত্র আন্দোলনের কোনো ব্যাপার নেই। এখানে একটা ব্যাপার, ছাত্ররা যে নিজের থেকে কিছু করতে পারে না, এটা তো রাষ্ট্রপতির বাড়ি ঘেরাওয়ের দিনই আমরা বুঝতে পারলাম, 400-500 লোক। হ্যাঁ, তার মানে কি, মাঠে বিএনপি জামাত না থাকলে, হেফাজত না থাকলে, খেলাফত না থাকলে এদের কোনো শক্তি নেই। তো কিন্তু একটা গণরোষ তৈরি হয়েছিল শেখ হাসিনার উপরে, বিশেষ করে এই সালমান রহমান, এস আলম, এই যে লুটপাটের যে মানে ক্যাপিটালিস্ট ক্রোনিস, যারা ব্যবসার চাইতে বেশি দেশের অর্থনীতির লুটপাটের সাথে যাদের নাম জড়িয়ে, এই কারণে ওনার এগেইনস্টে, ওনার সরকারের এগেইনস্টে একটা সেন্টিমেন্ট ছিল, যেটাকে কাজে লাগিয়েছে এরা, ব্যাপকভাবে কাজে লাগিয়েছে, এবং কাজে লাগিয়ে একটা মৌলবাদী উত্থান হয়েছে, এটা তো ঠিক।
শেখ হাসিনাকে ফেলার জন্য ছাত্র আন্দোলন হচ্ছে, কিন্তু জেল ভেঙে যাদের বার করে আনা হচ্ছে, তো ওগুলি আমরা জানি কারা কাদের বার করে আনছে। তারপরে দেখুন এই যে সরকার প্রতিষ্ঠিত হলো, ইউনূস সাহেব লিবারেল মানুষ, নোবেল বিজয়ী, উনি সাকিবুল হাসানকে জেলে ঢোকাতে উদ্যোগ নিচ্ছেন। যে লোক, যে ছেলেটা ওই সময় ক্রিকেট খেলে বেড়াচ্ছে ক্যানাডার লিগে, ব্র্যাম্পটন ওয়ান্ডারার্স, অথচ জসিমউদ্দিন রহমানির মতো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যাদের যোগাযোগ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আকিসের সাথে, তাকে উনি ছেড়ে দিচ্ছেন। তো ইউনূস সামনে বসে আছে, ওনার একটা অসমাপ্ত একটা অভিলাষা ওনার ছিল, ক্ষমতা, ওটা ভোগ করছেন, কিন্তু কাদের কাদের সাহায্যে ভোগ করছেন আমরা জানি। অবশ্যই মৌলবাদীরা ওনার পেছনে আছেন এবং সেই জোরে উনি সরকারটা চালাচ্ছেন। এবং এটা বোঝা গেল যে ছাত্র জনতা টনতা কিছু না, ওখানে 400-500 লোকের বেশি জড়ো এরা করতে পারছে না এখন, আগে হয়তো। এবং এটা মূলত বিএনপি জামাত এদের ইয়েতে। এই হাসিনার সরকারের যে সহযোগী দল হেফাজতে ইসলাম, তাদের একজন নেতা মানে মৌলবী মামুনুল হক বলছেন, আমরা এখানে শরীয়তি শাসন কায়েম করতে চাইছি, এবং খালেদ মাহিউদ্দিনকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, এবং মুসলিমদের জিজিয়া কর দিতে হবে। মানে সরাসরি, এবং চতুর্দিকে যেভাবে হিন্দু শিক্ষকদের বা অধ্যাপকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, বা চট্টগ্রামে হাজারি গলিতে যেটা ঢুকলো, মিলিটারি যে অপারেশনটা চালালো, তো হিন্দুদের ওপর আক্রোশটা আসছে কেন? আর শরীয়তি শাসনে বা এখানে মানে চালু করার কথা উঠছে। আমির হোসেন আমু অনেক আগে আমাকে একটা কথা বলেছিলেন যে দেখুন ভাই, এই দেশ থেকে হিন্দু চলে যায় এটা মৌলবাদীরা চাইতে পারে, আওয়ামী লীগ এটা আমরা চাই না, কোনো অবস্থায় চাই না। কারণ হিন্দুরা যদি এই দেশে থাকে, আজকে 8-10% হওয়ার পরেও 300-র মধ্যে 50 থেকে 52টা সিট আমরা কলা গাছ দাঁড় করে জিতে যাবো, এই কথাটা উনি বলেছেন যে কলা গাছ দাঁড় করায় জিততে পারি আমরা। তো হিন্দুরা থাকলে আওয়ামী লীগের লাভ, মানে এটা একটা পারসেপশন আছে যে হিন্দুরা আওয়ামী লীগের ভোট, আর হিন্দুরা তো আর জামাতকে গিয়ে ভোট ন্যাচারালি এটা অঙ্কে দাঁড়ায় না। তো ওদের একটা ধারণা যে হিন্দুদের এই দেশ থেকে তারা তুলে, একটা তো ধর্মীয় বিদ্বেষ সেই জায়গাটা আছেই। হ্যাঁ, এবং এদের লজিকটা কি জানেন, এরা আওয়ামী লীগের যারা ধরুন সেকুলার মুসলিম, ওদের বলে এই মিয়া তোমরা এত লাফালাফি কি করো, হ্যাঁ ইন্ডিয়া তো হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, এখানে বিজেপির উত্থান এবং বিজেপি আরএসএস এদের উত্থান, এটাকে বাংলাদেশের মৌলবাদীদের কাছে ওরা এটাকে ইউজ করে। ওরা বলে যে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হচ্ছে, আমরা এখানে শরিয়াতি কানুন, ইসলামিক রাষ্ট্র ইত্যাদি জিনিস কায়েম করবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, হিন্দুদের ওপর যেমন ওদের রাগ বা হিন্দুদেরকে টার্গেট করছে, ঠিক একইভাবে যারা খুব সেকুলার ধরনের মুসলমান, হ্যাঁ, যারা লিবারেল, যারা হয়তো নামাজ কালাম করে, সবই ঠিক আছে, কিন্তু মানে এই যে ধর্মীয় রাষ্ট্রে মানে কথাতে তারা বিশ্বাস করে না, তাদের উপরে কিন্তু সমানভাবে অত্যাচার হচ্ছে। দেখুন আমার ছোট বোন তুরিন আফরোজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে নিয়েছিল, জামাতের লোকজনকে এই ক্রাইমস ট্রাইব্যুনালে বিচার হয়ে ফাঁসি টাসি দেওয়া হয়েছে। মানে আন্দোলন, মানে শেখ হাসিনা পালিয়ে আসার পরে 5-6 তারিখের মাথায় গিয়ে ওর চুল কেটে দিচ্ছে, ওর গায়ে সিগারেট দিয়ে শাঁকা দিচ্ছে, পেন্সিল দিয়ে, মানে একটা মহিলা, বয়স্ক মহিলা, তাকে এইভাবে অত্যাচার করছে। হ্যাঁ, তো এরকম আরো অনেকের উপর হয়েছে। তাই জন্য একটা জিনিস যে প্রচারটা হচ্ছে, হিন্দুদের উপর ডেফিনেটলি অত্যাচার হচ্ছে এবং সেটা তুলে ধরা দরকার। হিন্দুদের পাশাপাশি অন্য মাইনরিটি, সেটা আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অত্যাচার হচ্ছে এই চাকমা, মারমা এদের উপর, যারা বুদ্ধ ধর্ম অবলম্বী। এটা যেমন হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, এটা মনে রাখবেন যারা ইসলামিক শরিয়ত কানুন, ইসলামিক রাষ্ট্রের বিশ্বাসী, তাদের জন্য যেমন রিলিজিয়াস মাইনরিটিরা মানে তাদের টার্গেট, ঠিক একইভাবে তাদের ধর্মে আপাতত জন্মগ্রহণ করা লোকজন অথচ ধর্ম সেভাবে পালন করেন না, অর্থাৎ সেকুলার মুসলিম যারা, তাদের ওরা কি বলে, মুরতাদ বলে, এরাও টার্গেট। তো সেখানে আমরা যেন ভুলে না যাই যে এই হিন্দুদের অত্যাচার, বৌদ্ধদের অত্যাচার, তার পাশাপাশি কিন্তু এদেরও অত্যাচার হচ্ছে, এবং আমাদের এদের কথাও মাথায় রাখতে হবে। স্যার, মানে এতদিন দেখা গেছে অত্যাচারিত হলে সংখ্যালঘুরা পালায়, এইবার প্রথম চট্টগ্রামে বা ঢাকাতেও মানে হিন্দুরা প্রতিবাদে নামছে, প্রতিরোধ করছে, গণজাগরণ গড়ে তোলার চেষ্টা করছে। একটু কি অন্যরকম লাগছে হিন্দুদেরকে? ভারতবর্ষে একটা বিশেষ সরকার আছে, সেটার একটা হয়তো ভূমিকা আছে যে আমাদের
ইয়ে করার জন্য, এবং ভারতও খুব জোরালোভাবে বেশ কয়েকবার সরকারিভাবে প্রতিরোধ করেছে। আর এখন তো আরো বেশি একটু উৎসাহ তারা পাবে, কারণ তুলসী গাবার্ডের মতো লোকজন ট্রাম্পের প্রশাসনে সামনের সারিতে আসছে। ডিরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স, যে শুধুমাত্র ইয়ে নয়, মানে আমেরিকান সেনাবাহিনীতে উনি মেজর ছিলেন তাই নয়, উনি একজন মানে হিন্দু ধর্ম গ্রহণ করা হিন্দু। এরকম কিন্তু আমেরিকাতে আরো দু একজন আছে, জুলিয়া রবার্টস এর মতো অভিনেত্রী আছে। হ্যাঁ, তো তারপরে আরো কিছু ভারতীয় বংশোদ্ভূত কশ্যপ প্যাটেলের মতো লোকজন ট্রাম্পের প্রশাসনে ভালো জায়গা। ট্রাম্প নিজে খুব কড়া ভাষায় স্টেটমেন্ট দিয়েছে। এখন এটা হয়তো হিন্দু ভোট পাওয়ার জন্য দিয়েছে আমেরিকায়, কারণ ওখানে যারা হিন্দুরা আছে তারা মাত্র সংখ্যায় সাংঘাতিক কিছু না হলেও তারা শিক্ষিত, তারা টাকা পয়সাওয়ালা, বিত্তশালী। তো ওখানে তো ফান্ড রেজিংটা একটা ব্যাপার না আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে একটা কথা বলা যেতে পারে যে আন্তর্জাতিক একটা পরিবেশ, আঞ্চলিক একটা পরিবেশ আছে, সেখানে হয়তো হিন্দুরা। আরেকটা জিনিস ওরা বুঝতে পারছে, সেটা হচ্ছে দেখুন, ভারতে আইন হয়ে গেছে, হ্যাঁ, ইভেন যদি সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সবখানে লাগু হয়, তাও 2014 পরে যারা এই দেশে আসছে তাদের কোনো নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এইবার বোধ হয় বাংলাদেশের হিন্দুরা বুঝতে পারছে যে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে লড়তে হবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি তো বাংলাদেশের এদের জানি, হিন্দুরা সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে, পেছনে প্রচুর আওয়ামী লীগের ছেলেপেলে ওখানে জড়ো হচ্ছে। কারণ আওয়ামী লীগের পতাকা নিয়ে দাঁড়ানোর পরিবেশটা এক্ষুনি নেই। মাইনরিটিরা আন্দোলন করছে, পেছনে গিয়ে দাঁড়া। তো ওইখানে ওই জন্য ওই বিপুল চট্টোপাধ্যায় কি সৌম্য মুখোপাধ্যায়ের পেছনে গিয়ে দেখবেন অমুক হাসান তমুক আলী দাঁড়িয়ে আছে, দোস্ত তুই কর আমরা আসি। হ্যাঁ, ওই মঞ্চে ওইখানে গিয়ে দাঁড়ালে, আর তারা জানে যে ওখানে হিন্দুদের উপর ডাইরেক্টলি বেশি কিছু করতে গেলে একটা হইচই হবে। যদিও হয়েছে চট্টগ্রামে বা অন্য সব জায়গায় বা আরো গ্রামগঞ্জে প্রচুর অত্যাচার হয়েছে, রেপের ঘটনা প্রচুর ঘটেছে। রেপের ঘটনা যে ঘটেছে হিন্দু মেয়ে শুধু না, হ্যাঁ, এখানে অনেক আওয়ামী লীগ ফ্যামিলির লোকজন ব্যাপক মানে অত্যাচারিত হয়েছে। এই ব্যাপারে আমি এমনকি মানে মেয়র ছিলেন মহিলা, নাম আমি করতে চাই না, 17-18 জন মানে গ্যাং রেপ হয়েছে। তার মানে আপনি বলছেন যে শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ আর লিবারেল মুসলিম আর আওয়ামী লীগ সবার উপরে অত্যাচার চলছে। হ্যাঁ, আওয়ামী লীগ এবং যারা মানে বিশেষ করে লিবারেল মুসলিম, যাদেরকে এরা শত্রু বলে মনে করে, যেমন বাংলাদেশে তো এই ইনস্টেন্স আছে, আমি নাম করব না, কিন্তু আমার এরকম ছোট বোন আছে সিনেমা নাটকের সাথে জড়িত, সরস্বতী পূজা করে, নামাজও করে, কিন্তু সরস্বতী পূজাও করে, হ্যাঁ, কারণ বিদ্যা দেবী। হ্যাঁ, বাংলাদেশে তো একটা ধরেন তৃণমূল স্তরে একটা ইয়ে ছিল, একটা মানে সহাবস্থানের পরিবেশ বহু বছর পরে, পার্টিশনের পরেও, মুক্তিযুদ্ধের পরেও, এত সব মারদাঙ্গার পরেও একটা পরিবেশ ছিল। আমি যখন 91 সালে কক্সবাজার, চট্টগ্রাম ওই অঞ্চলে বিয়ের পরে হানিমুন করতে যাই, মহেশখালী থেকে আমি সাগর দেবীর মন্দিরে দেখেছি যে ওখানে 10 ঘর 20 ঘর হিন্দু আছে, ব্যাপক আয়োজন। কেন মুসলমানরা গিয়ে সব প্রসাদ খাচ্ছে, পণ্ডিত মশাই প্রসাদটা দিয়ে দেন। তো জিজ্ঞেস করলাম যে এত আয়োজন, কয়েক ঘর হিন্দু, কি করে ওখানে টাকা পয়সার একটা? বললো না, এখানে সব থেকে বড়, আমার এখনো নামটা মনে আছে, জমিদার নূরজামান শিকদার, উনি টাকা পয়সাটা দেন। তো অদ্ভুত ব্যাপার। তো ওনার কাছে যখন গেলাম, উনি বললেন, আরে ভাইজান বোঝেন না কেন, আমরা 3-4 পুরুষ আগে বাঙালি মুসলমান মানে সব কনভার্ট আমরা। তো আমাদের দাদা টাদারা বলে গেছিল, মুসলমান হয়েছে নামাজ কালাম করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু এই দেবীর পূজায় কোনো ত্রুটি না হয়, কারণ দেবী যদি রুষ্ট হয় তাহলে বঙ্গোপসাগরের মধ্যে তোমরা বসবাস করো, খেয়ে ফেলবে। যেমন এখানে বনবিবির পূজায় মুসলমানরা আসে না, এটা ফোক লেভেলে একটা ইয়ে আছে। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা মানে লালন ফকিরের দেশ। তো এখানে দেখবেন যারা সংগঠিত ইসলামিক শক্তি, যারা ইসলামিক চিন্তা চেতনাকে রাষ্ট্র গঠনের মধ্যে নিয়ে আসতে চায়, জামাত বলুন, হেফাজত বলুন, এরা কিন্তু টার্গেট করে এই ফোক কালচার এরা যারা করে,
এই লালন গীত যারা গায় এদের টার্গেট করেছে, একদম একদম টার্গেট করেছে। কিন্তু এটাকে শেষ না করতে হলে বাংলাদেশকে অর্থোডক্স ইসলামিক স্টেট, আমি মুসলিম বলছি না, মুসলিম দের ইজ নো প্রবলেম। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি আমার হিন্দু ঘরে জন্ম, আমার বাড়িতে আগরতলায় দুর্গাপূজা হয়, এখানে আসার পর আমি আজ অব্দি কিন্তু কালীঘাট যাইনি, যে কোনো কারণেই হোক যাওয়া হয়নি। কিন্তু আমার ছোট বোন তারানা আলী, হ্যাঁ, মন্ত্রী ছিলেন, অভিনেত্রী, দাদা সময়টা খারাপ যাইতেছে, একটু ওইখানে দুইটা দরগায় একটু চাদর চড়াই দাও। এই মৌলা আলী আর হজরত শাহ আলীর যে মাজার আছে হেস্টিংসে, আমি ছোট বোনের জন্য গিয়ে চাদর চড়িয়ে এসছি। আমি তো কি হয়েছে, আমার ধর্ম বিচ্যুতি হয়ে হয়নি, কিছুই হয়নি। আই হ্যাভ ইকুয়াল রেসপেক্ট ফর হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দুটোরই একটা আলাদা আলাদা শক্তি আছে। ইসলামের সাম্যবোধ যেটা, এটা একটা বিরাট শক্তি। কিন্তু ওই জায়গাটা তো আরব দেশে তেল টেল পাওয়ার পর সর্বনাশ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যার বিশ্বাস যার কাছে, সেগুলি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা এখানে একটাই, খুব বড় সমস্যা, যেটা ধর্মকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করতে গেলে আজকের যুগে, এই যুগে সমস্যা আছে। স্যার এই যে একটা মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম যেটা বারবার কথাটা উঠছে, যে যাদের মানে দেখে চীন ও উইঘুরে সেই ব্যবস্থাগুলো নিয়েছে, ওদিকে ফ্রান্সও নিচ্ছে। ট্রাম্পের কথাতেও স্পষ্ট যে তারা যতই বলুক অভিবাসন নীতি বদলাবে, আসলে কাদেরকে ট্রাম্প টার্গেট করতে চাইছেন মূলত। এই যে যারা মানে শক্ত পদক্ষেপগুলো নিতে পারছে, ভারত সরকার এত নমনীয় কেন? মানে ধরুন কালকে যেটা গুলশান কলোনি কসবায়, আপনার এখান থেকে কতটুকু দূর, কসবায় যেটা দেখা যাচ্ছে যে বেআইনি অনুপ্রবেশকারী তারা পুকুর বোঝাই মানে বুঝিয়ে দিচ্ছে, তারা বেআইনি ফ্ল্যাট তৈরি করছে, অস্ত্রের আমদানি হচ্ছে। মানে কিভাবে দেখছেন পুরো জিনিসটাকে? এটা কি শুধু ধর্মের দিক থেকে দেখছেন নাকি অন্য কোনো অ্যাঙ্গেলও দেখছেন? না না, শুনুন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, এটা মনে রাখবেন, বাড়াবাড়ি করে বা এই ধরনের রাজনীতি করে, এর পেছনে রাজনৈতিক মদত না থাকলে এটা সম্ভব হয় না। স্টেট পাওয়ার থাকতে হবে। আপনি বাংলাদেশের কথাই দেখে রাখুন, সেই 47 থেকে জামায়াতে ইসলামী যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে, পাকিস্তানের স্টেটের সাপোর্ট, পরবর্তী সময় মিলিটারি রুলারদের সাপোর্ট, এখন ইউনুস সাহেবের সাপোর্ট, নাহলে জামাত ইসলামী কয় % ভোট পায় মশা? তাই জন্য ওই রাষ্ট্রশক্তির পেছনে মদত, পিঠে হাত যদি না থাকে, তাহলে এই সব শক্তি খুব একটা কেন সাধারণ মানুষ বেসিক্যালি শান্তি চায়, সাধারণ মানুষ গোলমাল চায়, যে কোনো ধর্মেরই। তো ওই জায়গাতে দাঁড়িয়ে যারা এই ধরনের রাজনীতি করে, এই হিংসা বিদ্বেষের রাজনীতি করে, আমি আলাদা তুমি আলাদা, এই করে যারা, এদের পেছনে ক্ষমতায় যারা আছে বা ক্ষমতা দখলের রাজনীতির মধ্যে যারা আছে, তাদের পিঠে হাত না থাকলে করা সম্ভব না। এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান বা এই যে স্টেটমেন্টগুলো যেটা বাংলাদেশে আসছে, সেটা কি মানে আমাদের দেশেও সাম্প্রদায়িক শক্তিকে একটু উদ্বুদ্ধ দেখুন, করছে? বাঙালি একটা মানে দেশ ভাগ হয়েছে ঠিকই, 70-75 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু মানে এটা একটা এক বৃন্তে দুটি কুসুম, নজরুলের কথা। তো ওখানে কিছু হলে ওর ছেড়ে এখানে আসে, সাধারণ ব্যাপার। দেখুন না, বাংলাদেশের অর্থনীতি সচল হলে বাংলাদেশের লোক প্রথম টাকাটা কোথায় খরচ করে? মালয়েশিয়া টালয়েশিয়া পড়ে, চলো মিয়া ক্যালকাটায় যাই। আমার এই যে ছোট বোনরা যখন আসে বাংলাদেশের, বেশ কিছু হয়, তা আমার স্ত্রীকে নিয়ে যখন তারা বাজারে কিনতে যায়, ওই নিউ মার্কেটের মারোয়ারি ব্যবসায়ী, দিদি আপনি বসুন কেন, দিদি একটা শাড়ি কিনবে, আপা আপনি আসুন কেন, আপা 30টা শাড়ি কিনবে। তো এই ঈদের বাজার থেকে শুরু করে চিকিৎসার জন্য সবসময় এখানে আসছে। তো ওইখানে একটা কিছু যদি হয়, তার একটা এফেক্ট এখানে পড়বেই, এটা হবেই, এটা মানে জলের মতো। আর দেশ ভাগ হয়েছে ঠিকই, কাঁটাতারের বেড়াও হয়তো লেগেছে, কিন্তু ওগুলি দিয়ে এই ধরনের ঘটনা প্রভাব আটকানো সম্ভব না। তো ওখানে যা হচ্ছে তার একটা প্রভাব এখানে পড়বে, আপনারা সেটা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছেন। হ্যাঁ একদম স্যার, বয়কট ইন্ডিয়া মুভমেন্ট খুব ওরা শুরু করেছিল প্রথমে, তারপরে শুরু করলো চিকেন নেকটাকে এমন ভাবে কেটে দেবে আমাদের যে আলাদা হয়ে যাবে। এখন কেটে দেবে বাংলাদেশ, হ্যাঁ, ওরা এমন ভাবে মানে মুসলিম শক্তি চীনের সাহায্য নিয়ে, পাকিস্তান সাহায্য করছে, ও একটা জাহাজও আপনি দেখেছেন এটা নিয়ে চলছে। ওই জাহাজটা এসছে এরা যাতে আগামী দিনে মানে সমস্যায় পড়লে, এই যারা বিপ্লব করেছে এরা যদি সমস্যায় পড়ে, কেন জনরোষ এদের দিকেও যেতে পারে, আসছে আস্তে আস্তে, হ্যাঁ, বিশেষ করে অর্থনীতির কারণে। তো এইসব কারণে তাদের
তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে এটা মানে সেই ব্যবস্থা হচ্ছে। আর পাকিস্তানিদের তো অনেক আগে আমরা দেখেছিলাম শেখ হাসিনার উপর যে অ্যাটাক হয়েছিল, হ্যাঁ 2004-এ, গ্রেনেড গুলি কি ছিল? আর্গাস গ্রেনেড কোথা থেকে এসেছিল? আর্গাস গ্রেনেড হচ্ছে পাকিস্তান আর্মি স্ট্যান্ডার্ড ইস্যু, আমি এটা জানি। তো ফলে পাকিস্তান তো নিজের সালা কিছু ঠিক নেই। হ্যাঁ, আমার এক পাকিস্তানের বোন আছে, ও বিবিসি উর্দু সার্ভিসে ছিল। ঈদ মোবারক বলে বলে ক্যা ভাই জান, ঈদ के दिन भी गोश्त नसीब नहीं होगा। হ্যাঁ, কেন? 2,500 রুপিয়া গোস্ত কা কিলো, তো বাংলাদেশ তো ওইদিকে নিয়ে যাচ্ছে এরা। ফলে চিকেন নেক কেটে দেবে বাংলাদেশ, চেষ্টা করে দেখুক। ওগুলি শুনুন, ওগুলি মানে ওই নর্থ ইস্ট এই করে দেবে, চিকেন নেক অমুক করে দেবে, করে দেখুক না, করে দেখুক। এগুলি ফালতু এই রাজনৈতিক হাওয়া গরম করার জন্য, দিস ইজ ফর ডোমেস্টিক অডিয়েন্স। ভারত কি চট্টগ্রাম দখল করে নেবে এরকম না, একটা বাজে প্রচার কথা, করছে? একেবারেই বাজে কথা। চট্টগ্রাম দখল করার কোনোদিন কোনো পরিকল্পনাও ছিল না, এবং কোনোদিন কোনো এইসব হবেও না। এগুলি এই আপনার এই যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম মাঝে মাঝে এত অসামাজিক এই আজে বাজে সব ব্যাপার এগুলি উঠছে। হ্যাঁ, আর চট্টগ্রামে তো সেই অর্থে মানে কোনো ইয়েই নেই, আন্দোলনই নেই। যেরকম আন্দোলন ধরুন একটা ভেঙে আসার দেশ থেকে আমরা বালুচিস্তানে দেখছি, হ্যাঁ, কি এক সময় পার্বত্য চট্টগ্রামে এই আন্দোলনটা ছিল, খুব স্ট্রং আন্দোলন ছিল। পরে শেখ হাসিনা আসার পর ওরা ফিরে গিয়ে চুক্তি টুক্তি করে। তো এখন যদি ওখানে এদের উপর অত্যাচার হয়, এই বিশেষ করে চাকমা টাকমা এদের উপর, হ্যাঁ, মানে তুমি এইদিকে ঋতুপর্ণা চাকমাকে ন্যাশনাল হিরোইন বানাবে আর ওদিকে চাকমাদের ধরে পেটাবে, ওখানে আর্মি তো ওটা হবে না। ওগুলি যদি হয় আবার ওই ধরনের গন্ডগোল হতে পারে, কিন্তু ভারত চট্টগ্রাম দখল করে নেবে এগুলি আজে বাজে কথা। ভারতের এরকম কোনো পরিকল্পনাও নেই। আর ভারত কারো জমি দখল করেছে গত 75 বছরে, কোনো এক্সাম্পল আপনি দিতে পারেন? আর ভারত কি ধরনের রাজনীতি করবে সেটা তো আমাদের সাথে চীনের এত বড় গন্ডগোল গেল, তা আমরা তো 5 বছর মাথায় গিয়ে চীনের সাথে টেবিলে বসেই এটা সমাধান হচ্ছে। আজকে তো ওদেরও সৈন্যরা পিছিয়ে যাচ্ছে, আমাদেরও সৈন্যরা পিছিয়ে যাচ্ছে, এই ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে। হ্যাঁ, আর চীনের সাহায্য নিয়ে চীন আজকে এটা কেন করছে? চীন কোনো জায়গায় কারো জমি দখল করলে ছাড়ে না, এটা কেন করছে? ওরা ভারতের গুরুত্ব বোঝে, ভারতের বাজার ওদের দরকার। হ্যাঁ, ইউরোপ আমেরিকার বাজার সংকুচিত হয়ে আসছে, বয়স বেড়ে যাচ্ছে, ওখানে এইজিং ফ্যাক্টর আছে। ভারতে একটা ইয়াং পপুলেশন, ইয়াং মিডল ক্লাস, এই বাজার সবার দরকার। আর কিছু মোদিজি বুঝুক না বুঝুক, গুজরাটের লোক এইটা বোঝে, তোমাকে ধান্দা নেই করনে দেখা, তো সবাই পায়ে পড়বে। তো এইখানে দাঁড়িয়ে একটা কথাই বলা যেতে পারে যে এইগুলি বাংলাদেশে এইসব মানে এই বন্যা, আরে আমার বাড়ি ত্রিপুরা, আমি জানি গোমতী বাঁধ আগা পাস্তরা জানি, ওইখানে মানে আমার বাড়ি আগরতলা শহরের বাড়িতে, যেখানে পূজা মণ্ডপে জল উঠে গেছে আগরতলা শহরে, আমরা ইচ্ছে করে পানি ঘুরিয়ে দিয়ে বাংলাদেশে বন্যা করছি। ননসেন্স। পানি বাড়লে বাবা তুমিও ডুববা, আমিও ডুববো, কারণ পানি তো আর কারো চেহারা দেখে বা কারো পাসপোর্ট দেখে চলাফেরা করে না, হ্যাঁ, বাংলাদেশ বা ইন্ডিয়া দেখে। তো ওটা বাজে বাজে কথা। এবং এগুলি মাঝে মাঝে যখন ধরুন দায়িত্বশীল, আমি জানতাম খুবই, মানে উনি এইসব নিয়ে কাজ করা মহিলা, এই যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা, উনিও এই ধরনের কথা, মানে এগুলি কি মানে আগরতলা নিজে হাঁটু সমান জলের তলে চলেছে, মানে ক্যাপিটাল আমার বাড়িতে মণ্ডপ ঘর কতটা উঁচু, সেখানে জল উঠে গেছে, ইন্ডিয়া পানি ঘোরায় দিয়ে প্রচার হচ্ছে যে আমরা ইচ্ছে করে জল ছেড়েছি। সেগুলি মানে ক্যাচমেন্ট এরিয়াতে বর্ষা হলে ডাউনস্ট্রিম সবাই এফেক্টেড হয়, সেটা ত্রিপুরাতেও হয়েছে, আর ফার্দার ডাউনস্ট্রিম বাংলাদেশ তারা এফেক্টেড হয়েছে। তাহলে স্যার বাংলাদেশের ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? দেখুন, এখন যা পরিস্থিতি, এটা তো সুবিধার কিছু দেখছি না। কারণ বাংলাদেশের আর যাই হোক, শেখ হাসিনার অনেক দোষ ত্রুটি বা গত কয়েক বছরের চূড়ান্ত মানে করাপশন সবকিছু পরেও বাংলাদেশ ওয়াজ এ রাইজিং ইকোনমি। এখন সেই ব্যাপারটা অবশ্য আমি ইউনূস সাহেবকে দোষ দেবো না, অন্যায় হবে। ইউনূস সাহেব মাত্র 3 মাস এসছেন, এই গোলমালগুলি কিন্তু আপাই করে গেছেন, শেখ হাসিনাই করে গেছেন। ওনার এই মানে দরবেশ, এই যে সালমান এফ রহমান, ওটা আধা পাকিস্তানি মাল পুরো, তো এদেরকে তো উনিও পুষেছেন। হ্যাঁ, হেফাজতের হেডকোয়ার্টার উনি গেছেন, তো উনি একেবারে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন মনে করার কোনো কারণ নেই। এই সুশ্রুতিগুলি উনিও দিয়েছেন। 560 মডেল মস্ক,
মডেল মস্ক কাম ইসলামিক কালচারাল সেন্টার। তো বাঙালি মুসলমান তার কালচার কবে রিলিজিয়ন দিয়ে ডিফাইন করছে? তা আমার ছোট বোনদের এই তারা না আলিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের চেয়ার, বললাম বই তোমাদের এই নাটক থিয়েটার গেল, এখন শুধু ওয়াজ মাহফিল হবে এই দেশে। কেন? যে এই কালচারাল সেন্টার মানে মসজিদটাই কালচারাল সেন্টার হয়ে যায়। তো এই গোলমালগুলি তো শুরু করে গেছেন উনি। তা আজকে উনি অন্য কথা বললে বা ওনার চেলারা বললে হবে না, কিন্তু প্রচুর ভুল করে গেছে। কিন্তু বাংলাদেশ ওয়াজ এ রাইজিং ইকোনমি, এবং আমরা এই ব্যাপারে খুব গর্বিত বাঙালি হিসেবে যে বাংলাদেশ এর অর্থনীতি যদি ওঠে এর ভালো প্রভাব পড়বে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, এইসব জায়গায়। বাংলাদেশি তাহলে টাকা আসলে ওরা এখানে আসবে। তাই জন্য এই যে বাংলাদেশের লোক বলছে যে ইন্ডিয়া আমাদের ক্ষতি করতেছে, একদম ভুল কথা। আমরা এপারের বাঙালিরা বিশেষ করে এবং ভারতবর্ষের লোক আমরা চাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব সাকসেসফুল হোক। কেন? সেই সাকসেসের সুফলটা আমাদের যে এই সীমান্তবর্তী রাজ্যগুলি যারা ভারতের অন্য জায়গার তুলনায় পিছিয়ে আছে, এটার স্পিল ওভার এফেক্ট আমাদের উপর আসবে। আমরা কেন বাংলাদেশ আর বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো ওখান থেকে লোক এখানে কাজের জন্য আসবে, আবার একটা গন্ডগোল, আবার ওই ঘুষপেটিয়া আগিয়া হে ওই সব গন্ডগোল তৈরি হবে। হ্যাঁ, তো আমি চাইবো বাংলাদেশের লোক এখানে পকেট ভর্তি টাকা নিয়ে করতে আসবে, যার জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা চললো না। হ্যাঁ, এই কিছু লোক আছে ইউটিউব ফিউটিউবে খুব চেঁচামেচি করলো ইন্ডিয়া আউট টেকে নেই কেন। হ্যাঁ, ওরা বগাবগি করছে এই শাকিব খান বাংলাদেশের অভিনেত্রী এই তো প্যারাশুট নারকেল তেলের বিজ্ঞাপন করলে বেটি তোমার হান্দে। আরে বাবা, এটা হচ্ছে একটাই কারণে যে এখানে থিংস আর চিপ। আর আমার ছোট বোনরা যখন এখানে আসে শাড়ি কিনতে বলে না ঈদের সময় 30-40টা শাড়ি সবাইকে দিতে হবে, তো এখানে শাড়ি কিনলে মানে 30% রেটে আমি শাড়ি পাচ্ছি, আমার প্লেনের ভাড়া দিয়েও আমার লাভ। তো দামের জন্য আসছে, কোয়ালিটির জন্য আসছে। তো তুমি মানে কিন্তু বাংলাদেশ এর লোক একটা কথা ঠিক, বাংলাদেশের অর্থনীতি যত উঠবে, আমরা চাই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি দুর্বল হলে ওখানে জেহাদি রাজনীতির ক্ষেত্র হবে। পাকিস্তানের মতো কাজ নেই, অমুক নেই, ছেলেরা একমাত্র ইন্ডাস্ট্রি কি? সন্ত্রাস। হ্যাঁ, টেরার ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি, যেটা পাকিস্তানে হয়েছে এটা বাংলাদেশ কোনোদিন আমরা চাই বাংলাদেশ অর্থনৈতিক ভাবে ভারতের থেকে বেশি সফল। আমরা চাই না, কিন্তু কি দিকে দেখছেন আপনি বাংলাদেশকে? খুব মানে তার জন্য খুব দুঃখ হচ্ছে যে বাংলাদেশ যেভাবে উঠছিল, আমি শেখ হাসিনা খালেদা জিয়া ইউনূসের মধ্যে যাচ্ছি না, কিন্তু আমরা তো ওদিকের লোক। বাংলাদেশ একটা খেলায় জিতলে কি বাংলাদেশ একটা মানে অর্থনৈতিকভাবে সচ্ছল হলে সব থেকে বেশি খুশি আমরা হই। এখানে যেমন একটা আবেগ আছে, একটা স্বার্থের ব্যাপার আছে। আবেগটা হচ্ছে যে বাঙালি রাষ্ট্র এটা উঠছে, আর স্বার্থের ব্যাপারটা কি যে বাবা বাংলাদেশের লোকের হাতে পকেটে পয়সা আসলে আমি চলো কই ক্যালকাটা চলো একটু গইরে আসে, একটু কিনাকাটি কইরে আসে, ঈদের বাজার কইরে আসে, চলো যাই, হ্যাঁ চলো দেবী সেটিরে দেখায় আসি একটু। তো বাবা এত বছর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখনো একটা দেবী সেটি টাইপের ডাক্তার ওখানে হয় না কেন? স্যার আপনি বলছেন যে আমরা বাঙালি বলে উৎসাহিত হই, কিন্তু সেই বাংলাদেশি আবার রবীন্দ্রনাথকে মালাউন বলে তার জাতীয় না, কিন্তু এখানে একটা ব্যাপার, তার জাতীয় সঙ্গীত তুলে দেওয়ার প্রস্তাবটা দিয়ে তথাকথিত ছাত্র জনতা বা এই মোল্লারা তো পেঁচে পড়ে গেছে, এখন তো ব্যাকফুটে চলে গেছে। এখন আর জাতীয় সঙ্গীত পরিবর্তন কি ওই উর্দু টুর্দু অমুক তমুক, কিন্তু মানে রাষ্ট্রভাষা, রাষ্ট্রীয় পতাকা, রাষ্ট্রীয় গান এগুলি চেঞ্জ করার কথা কিন্তু এখান থেকে ব্যাকফুটে। এবং ইউনূস সাহেবও দেখবেন প্রথম এটা বলেননি, এখন কিন্তু 71-এর মুক্তিযোদ্ধাদের অমুক তমুক শহীদদের কথা উনি স্মরণ টরণ করছেন। হ্যাঁ, সামনে ডিসেম্বর মাস, তো তাই জন্য বাংলাদেশে না দুটো প্রবাহই আছে, বাঙালি আবেগটাও আছে প্রবলভাবেই আছে। হ্যাঁ, সবই একেবারে ইসলামিক হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। আবার ইসলামটাকেও আপনি খাটো করে দেখবেন না যে সব বাঙালি হয়ে গেছে মানে ওখানে। বাংলাদেশে দুটো প্রবাহই থাকবে, কোনোটা নিয়েই বাড়াবাড়ি বেশি করা ঠিক না। কেন আবার আপনি বেশি বাঙালি হলে আপনি ট্রাইবেলদের উপর অত্যাচার, সেটাও ঠিক না। তো বাংলাদেশ সবারই দেশ, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে থাকতে যদি না পারে, মানে এইটুকু একটা মাইনরিটি নিয়েও যদি তাদের সমস্যা থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় শক্তির যে নিজস্ব একটা ব্যাপার, ওই জায়গাটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই প্রশ্ন কিন্তু উঠবে, ইউ হ্যাভ এ স্মল মাইনরিটি, ইউ ক্যান্ট লিভ উইথ ইট, হোয়াট ইজ দিস? এই প্রশ্নটা উঠবে, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে উঠেছিল, ইউ হ্যাভ এ স্মল তামিল মাইনরিটি, ইউ ক্যান্ট লিভ উইথ ইট।
স্যার স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে কি খুব শক্তিশালী এই মুহূর্তে, মানে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি বলছি? এটার দোষটা আমি আওয়ামী লীগকে দেবো। আওয়ামী লীগ এই করাপশন করে এই 15 বছরে, এখানে লেফট ফ্রন্টের যেটা 30 বছর লেগেছিল, আওয়ামী লীগের 15 বছর এই ভেতর থেকে এই রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়ে এইগুলি হয়ে গেছে। হওয়ার ফলে যেটা হয়েছে যে আওয়ামী লীগ যে রাজনীতিকে ধারণ বারণ করে, ওই জায়গাটাতে একটা রাখো মিয়া মুক্তিযুদ্ধ, এই চেতনার ব্যবসা অনেক করছে, বাধ্য এটা করে এই সুযোগটা এরা নিয়েছে। কিন্তু আমি এটা মনে করি না যে বাংলাদেশের মানে মেজরিটি পপুলেশন এই মানে 71 বিরোধিতা, জাতীয় সঙ্গীত বিরোধিতা বা জাতীয় পতাকা পাল্টানোর দায়, ও তো অনেক লাল টাল তো দেওয়া হয়েছিল সব ফেসবুক ওগুলি দিয়ে কাজ হবে না। হ্যাঁ, আর এগুলি কে প্রপোজ করেছে? গোলাম আজমের ছেলে আজমি সাহেব জেল থেকে বেরিয়ে এসে প্রস্তাব দিলেন। এগুলি ট্রায়াল ব্যালট, এগুলি ছেড়ে এরা দেখে, এই মৌলবাদীরা মাঝে মাঝে ছেড়ে দেখে পাবলিক কিভাবে রিয়াক্ট করে। যখন শুধু দেশে না, বাইরে বিদেশে যেসব বাংলাদেশিরা প্রচন্ড প্রতিবাদ, ঠান্ডা হয়ে গেছে এখন। 71-71-এর কথা ইউনুস সাহেবকেও বলতে হচ্ছে। হ্যাঁ, আর এদের মধ্যে ছাত্র জনতা এই সার্জিস টার্জিস, এক সময় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে পাগল, এদের কতটা কি ভ্যালু আছে তো টার্ন কোট সব। Situation is bad, but I am still hopeful.